চিত্রে এক মহিলা। সমৃদ্ধ এক নগরীর মর্মস্থলে তিনি হেঁটে চলেছেন নিঃশব্দ দৃঢ়তায়। নগরীটি গঙ্গারীদের হৃদয়ে অবস্থিত, সেই প্রাচীন বঙ্গভূমি যার ধুলোয় মিশে আছে সভ্যতার বহু স্তরের স্মৃতি। গঙ্গারিদি নামের মধ্যেই বহন করে এক বিস্তৃত জৌলুস, এক গোপন স্বর্ণযুগের উজ্জ্বলতা। মহিলা চলেছেন সেই নগরীর পথ ধরে, শরীরে অলঙ্কার, সাজে মনোহর ঐশ্বর্য। তবু তার কোমরে ঝুলে থাকা তরোয়াল জানিয়ে দেয় তিনি কোনো সাধারণ নারী নন, তিনি যোদ্ধা। সে যুগে নারীর হাতে অস্ত্র ধরা অস্বাভাবিক ছিল না, যেন প্রতিটি কন্যাই জন্ম নিত যুদ্ধবিদ্যার আঁচলে মুড়ে। তবু এই নারী অন্য সকলের থেকে পৃথক। তার নাম খনা, এমন একটি নাম যা ইতিহাসের ভাঁজে আজও কাঁপতে থাকা একটি ক্ষতচিহ্ন। কে খনা? তিনি বাংলার বিস্তৃত জ্যোতিষী, গণিতজ্ঞ, গ্রহের গতিপথে অবাধ দক্ষ এক অনন্য বিদুষী। গ্রহ নক্ষত্র ছিল যেন তার নখদর্পণে, দেবী বাগদেবীর আশীর্বাদ যেন বসবাস করত তার জিহ্বার আগায়। যা বলতেন ফলে যেত, যা উচ্চারণ করতেন গ্রামের মাটিতে সত্য হয়ে ফুটে উঠত। তবু আশ্চর্য, এত ক্ষমতার পরও তিনি ছিলেন বিনয়ী। তিনি শুধুই ভণিজনের জ্যোতিষী ছিলেন না, ছিলেন কৃষকের শেষ ভরসা, খলসায় পানি ফুরোনো গ্রাম বাংলার অবলম্বন। তার উচ্চারিত ছড়াগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে, মাটির গন্ধে বেঁচে থাকে। যেমন একটি: যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যদেশ। অর্থাৎ মাঘ মাসের শেষে বৃষ্টি যেখানে পড়ে সেখানকার ফসলে আসে সমৃদ্ধির বার্তা। যদি রাজা পুণ্যবান হন, মিলবে প্রকৃতির কৃপা। অদ্ভুতভাবে মিলে যায় তার প্রতিটি ছড়া, প্রতিটি পূর্বাভাস। সময়ের পর্দা ভেদ করে আজও এগুলি শ্বাস নেয় গ্রাম বাংলার বাতাসে। বঙ্গ তাকে গ্রহণ করেছিল, কিন্তু তার পরিবার করেনি। তার শ্বশুর ছিলেন বিখ্যাত জ্যোতিষী, পুত্রবধূর জনপ্রিয়তায় তিনি ঈর্ষান্বিত হলেন। দিনের পর দিন বাড়তে থাকা খনার সম্মান যেন তার নিজের অস্তিত্বকে হুমকি দিচ্ছিল। অতঃপর তিনি মিত্র করলেন রাজাকে, প্রভাবশালীদের, এমনকি নিজের পুত্রকেও। তারপর এলো সেই অন্ধকার দিন। খনার জিহ্বা কেটে নেওয়া হল। দেবী সরস্বতীর আশীর্বাদে দীপ্ত সেই জিহ্বাকে ছিন্ন করে তাকে নিশ্চুপ করার চেষ্টা। কিন্তু ইতিহাস প্রশ্ন তোলে, খনা কি সত্যিই নীরব হয়ে গেলেন, নাকি তার কণ্ঠ রয়ে গেল ছড়ায়, রইল ভবিষ্যৎবাণীর সুরে, রইল বাংলার মাটির মাঝে। কাহিনীর এই অন্ধকার পর্দার পেছনে রয়েছে তার জীবনের আর এক বিস্তৃত অধ্যায়। তিনি শুধু জ্যোতিষী ছিলেন না, ছিলেন যোদ্ধা। বঙ্গের আনাচে কানাচে ঘুরে বেড়াতেন তিনি, কখনো নৌকায়, কখনো ঘোড়ায়, কখনো হাতির পিঠে, কখনো জঙ্গলের শিকার অভিযানে। তার হাতে তরোয়াল যেমন ছিল, তেমনি ছিল নক্ষত্র গণনার দুর্লভ জ্ঞান। খনার প্রকৃত জন্ম কোথায়? তিনি কেন এলেন বঙ্গে? গঙ্গারিদির সেই সময়ের সমাজ কেমন ছিল? আর কেনই বা এক বিদুষী নারীর কণ্ঠ ছিন্ন করতে হলো তার নিজেরই পরিবারকে? ইতিহাসের ছায়াময় করিডরে এসব প্রশ্ন আজও ঘুরে বেড়ায়। শেষে বলা যায়, খনা সুরে কথা বলতেন বলে তার নাম খনা নয়। তিনি জন্মেছিলেন এক শুভক্ষণা। সেখান থেকেই তার নাম খনা থেকে খনা।